নেহা, তুই যা ঘুম কাতুরে মেয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ঠিক মতো রান্না করে খাওয়াতে পারবি তো, নাকি ওখানে গিয়েও সারাদিন পড়ে পড়ে ঘুমাবি? দেখিস শ্বশুর বাড়িতে শাশুড়ি মা কিন্তু মায়ের মতো হবে না, তোর তো আবার ভুলে যাওয়ারও ব্যামো আছে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর ঘুমাবো। তাছাড়া কেউ আর আমাকে কিছু বলবে না। আমার যেই বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে আমার বড় আর শাশুড়ি মা ছাড়া এমনিতেও কোনো লোকজন নেই, তাই তুমি বেকার চিন্তা করো না। নেহা এরকম কথা বললেও তার মায়ের মন থেকে চিন্তা যায় না, কারণ নেহা এতটাই ঘুম কাতুরে মেয়ে ছিল যে সারাদিন সে ঘুমাতে পছন্দ করত। এমনকি ঘুমের চোটে সে নিজের কাজগুলো করতেই ভুলে যেত। সে যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়ত। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যেই অমিতের সঙ্গে নেহার বিয়ে হয়। বিয়ের পর নেহা তার শ্বশুর বাড়িতে যায়। নেহার শাশুড়ি মা সুরভি দেবীর পায়ে একটা সমস্যা ছিল, তাই সে সবসময় হুইল চেয়ারে করে সারা বাড়িতে ঘুরে বেড়াতো। বিয়ের পরের দিন অমিত অফিসে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে শুধুমাত্র অমিতের মা একাই থাকে। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, এক কাজ করি, দুপুরে রান্নাটা একেবারে করে নি, তারপর আমি শান্তিতে ঘুমাবো। শাশুড়ি মা মনে হচ্ছে এখন ঘুমাচ্ছে, তাই ওনাকে ডেকে আর লাভ নেই। এই ভেবে নেহা দুপুরবেলা নিজের পছন্দের পোলাও, চিকেন কষা, মাটন রেজালা, চিকেন কাবাব ইত্যাদি রান্না করে। কিন্তু রান্না করতে করতে তার ভীষণই খিদে পেয়ে যায়, তাই রান্না হয়ে যাওয়া মাত্রই নেহা একেবারে পেট ভরে দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার এতটাই ঘুম পায় যে সে সোজা নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু শাশুড়ি মাকে খাবার খেতে দেওয়ার কথা তার মনে থাকে না। অন্যদিকে বেলা গড়িয়ে যাওয়ায় নতুন বৌমা খেতে দিচ্ছে না দেখে সুরভি দেবী বৌমার ঘরে যায়। বৌমা, ও বৌমা, তুমি এখনই ঘুমিয়ে পড়লে দেখছি, আমাকে খেতে দেবে না? ও বৌমা, আমার তো খিদে পেয়েছে। খাবার খাওয়ার পরে আমার ওষুধগুলোও তো আছে, দুপুরে খাবার না খেয়ে আমি তো ওষুধও খেতে পারবো না। কি হলো বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না? নেহা তখন গভীর ঘুমে মগ্ন থাকে, তাই সে শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে পায় না। নেহা যখন একবার ঘুমিয়ে পড়ে তখন কেউ তাকে ডেকে তুলতে পারে না। সে মনের আনন্দে গভীরভাবে ঘুমাতে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে সুরভি দেবী অনেকক্ষণ ডাকাডাকি করার পর নিজেই রান্নাঘরে চলে যায়। আমি হুইল চেয়ারে বসে বসে ঠিক মতো রান্নাঘরের সেল পর্যন্ত নাগালও পাই না, কি করে আমি খাবারটা বেড়ে নেব বুঝতে পারছি না। বৌমা এমন ভাবে ঘুমাচ্ছে যে আমার কথা শুনতেই পাচ্ছে না, কিন্তু খাবার না খেলে তো চলবে না। এই বলে সুরভি দেবী কোনো মতে একটা প্লেট নিয়ে খাবার নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্লেটটা ভর্তি হওয়ার আগেই সুরভি দেবীর প্লেট থেকে অনেকটা খাবার নিচে পড়ে যায়, যা দেখে তার কিছু করার থাকে না। সে বেঁচে থাকা খাবার কোনো মতে খেয়ে নেয়। এই খাবারই কোনো রকমে খেয়ে ওষুধটা খেয়ে নি। বৌমা নিশ্চয়ই রাত্রিবেলা আবার রান্না করবে, তখন আমি পেট ভরে খেতে পারবো। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। সুরভি দেবী দেখে তার নতুন বৌমা রাত্রিবেলাতেও কোনো রান্নাবান্না করে না। সে বাড়ি বাড়ি নতুন বৌমাকে ডাকাডাকি করলেও নেহা কিছুতেই ঘুম থেকে ওঠে না, যার ফলে সুরভি দেবী খিদের চোটে জলমুড়ি খেয়ে নেয়। আর যেহেতু রাত্রিবেলা অমিত ক্যান্টিন থেকে ডিনার করে বাড়িতে ফিরে আসে, তাই সে বাড়িতে ফিরে এসে কোনো রকম খাবার খেতে চায় না। অন্যদিকে নেহা তখনও পর্যন্ত ঘুমিয়ে থাকে। আমার মনে হয় নতুন বৌমা ইচ্ছা করে বেশিক্ষণ ঘুমাচ্ছে যাতে আমাকে খেতে দিতে না হয়। কি সমস্যায় পড়েছি, ভাবলাম ছেলের বউ এনে আমাকে অন্তত দুটো খেতে দেবে। আমি পঙ্গু মানুষ বলে ইচ্ছা করে আমার উপর অত্যাচার করছে। এই ভেবে সুরভি দেবীর খুবই খারাপ লাগে। পরের দিন নেহা একই কাজ করে। সকালবেলা কিছু খাবার খেয়ে নেহা ঘুমাতে চলে যায়। সেদিন নেহা দুপুরে কোনো রকম রান্নাবান্না করে না, আর সে সারাটা দিন নাক ডেকে ঘুমাতেই ব্যস্ত থাকে, যার ফলে বাড়িতে কোনো খাবার না পেয়ে সুরভি দেবী কষ্ট করে বাজারে চলে যায়। সে কোনো মতে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে হুইল চেয়ার ঠেলে আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু সে রেস্টুরেন্ট থেকে কিছুটা খাবার রাত্রিবেলা খাওয়ার জন্য প্যাক করিয়ে নিয়ে আসে। আর নেহা যেহেতু রাত্রিবেলাও কোনো রান্নাবান্না করে না, তাই সুরভি দেবী তার রেস্টুরেন্ট থেকে প্যাক করিয়ে নিয়ে আসা খাবার খাবে বলে ঠিক করে। এ বাবা, ছি, খাবারটা তো খেতে একদম বাজে হয়ে গেছে।
মনে হয় আমি অনেক আগে প্যাক করিয়ে এনেছিলাম, তারপর খাবারটা গরম করিনি বলে খাবারটা নষ্ট হয়ে গেছে। আমি তো হুইল চেয়ারে বসে বসে খাবারটা গরম করতেও পারবো না। এই ভেবে সুরভি দেবী আবার বৌমাকে ডাকতে গেলে নেহা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, যার ফলে সুরভি দেবী মনে মনে ভীষণই হীনমন্যতায় ভোগে। কারণ সে মনে করে তার নতুন বৌমা ইচ্ছা করে শাশুড়ির দেখাশোনা করতে চায় না, তাই সে সারাদিন এভাবে ঘুমানোর নাটক করে। অগত্যা সেদিনও সে জলমুড়ি খেয়ে রাত কাটিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। মা, আজকে আমি দই কাতলা, চিকেন চাপ, চিকেন কোরমা, মোরগ পোলাও আরো অনেক কিছু রান্না করছি। আজকে আমার এগুলো খেতে খুব ইচ্ছে করছে। কিছুক্ষণের মধ্যে আমার রান্না হয়ে যাবে, তারপর আমি আপনাকে খেতে দিয়ে দেব, আপনি খেয়ে নেবেন, কেমন? এত ভালো ভালো খাবারের নাম শুনি সুরভি দেবী খুবই খুশি হয়। ওরে বাবা, তুমি আজকে এত ভালো ভালো খাবার রান্না করছো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করো, আমি ততক্ষণ অপেক্ষা করছি। আমি তো ডাইনিং টেবিলে বসে খেতে পারবো না, তাই তুমি আমার খাবারটা ঘরে দিয়ে যেও, কেমন? এই বলে সুরভি দেবী খুশি মনে নিজের ঘরে চলে যায় আর খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অন্যদিকে রান্নাবান্না শেষ করা মাত্রই নেহা ভীষণই ক্লান্ত হয়ে পড়ে, তাই সে তখনই নিজের ঘরে গিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সুরভি দেবী অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বাইরে বেরিয়ে আসে। আরে বৌমা কোথায় গেল? প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এতক্ষণ তো বৌমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা। আমার খাবারটা ঘরে দিয়ে যেতে বললাম, কই বৌমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই বলে সুরভি দেবী নেহার ঘরে গিয়ে দেখে নেহা আবার ঘুমাচ্ছে, যা দেখে তার খুবই খারাপ লাগে। এবার আর সুরভি দেবী নিজের কান্না ধরে রাখতে পারে না। হে উপরওয়ালা, কি কপাল আমার! হে ঈশ্বর, তুমি আমাকে কেন যে পঙ্গু বানালে? আমি পঙ্গু হয়ে গেছি বলে আমার বৌমা আমার দায়িত্ব নিতে চাইছে না। ইচ্ছা করে আমাকে কখনোই সময় মতো খেতে দেয় না, যাতে আমি না খেয়ে খেয়ে তাড়াতাড়ি মরে যাই। ঠিক এমন সময় অমিত বাড়িতে আসে, আর অমিত সেদিন অফিস থেকে ফেরার সময় মাটন বিরিয়ানি এবং চিকেন কোরমা কিনে নিয়ে আসে। কিন্তু বাড়িতে ঢুকেই মাকে কাঁদতে দেখে সে খুবই অবাক হয়। কি হয়েছে মা? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাকে বলো। নেহা তোমাকে কিছু বলেছে? মা প্লিজ আমাকে সত্যি করে বলো কি হয়েছে। আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। নেহা যদি তোমাকে কিছু বলে থাকে আমি কিন্তু ওকে ডিভোর্স দিয়ে দেব। অমিতের কথা শুনে সুরভি দেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ অমিত ভীষণই রাগী প্রকৃতির ছিল। তাই সুরভি দেবী চাইলেও ছেলেকে সত্যি কথা বলতে চায় না। আরে না না, নতুন বৌমা আমাকে কি বলবে? আসলে আমার কিছু ভালো লাগছিল না, তাই আমি একটু কান্নাকাটি করছিলাম আর কি। কিন্তু তুই এসে গেছিস, তোকে দেখে আমার মন ভালো হয়ে গেছে। তুই তো দেখছি আবার বিরিয়ানি এনেছিস। হ্যাঁ, আসলে আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় ভাবলাম দাদা বৌদি থেকে মাটন বিরিয়ানিটা একবার নিয়েই আসি। দাঁড়াও, আমি তোমাকে এখনই মাটন বিরিয়ানি পরিবেশন করে দিচ্ছি। এই বলে অমিত 3টে প্লেটে বিরিয়ানি পরিবেশন করে এবং নেহাকে ডাকতে চলে যায়। কিন্তু অমিত অনেক ডাকাডাকি করার পরও নেহা কিছুতেই ঘুম থেকে উঠতে পারে না, তাই বাধ্য হয়ে অমিত আবার খেতে বসে পড়ে। বাবা, নেহা কি ঘুমাচ্ছে? রাতের বেলাতেও তো দেখি পড়ে পড়ে ঘুমাই। আমি কতবার বিরিয়ানি খাওয়ার জন্য ডাকলাম, কিন্তু একবার আমাকে সাড়া দিল না। হ্যাঁ থাক, বৌমাকে আর ডিস্টার্ব করিস না। বৌমা কিছুক্ষণ আগেই ঘুমাতে গেল, ওকে ঘুমাতে দে। এই বলে তারা দুজনেই গরম গরম বিরিয়ানি খেয়ে নেয়। অনেকদিন বাদে এরকম সুস্বাদু বিরিয়ানি খেয়ে সুরভি দেবী মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিনই নেহা নিজের মতো চলতে থাকে। সে কখনোই শাশুড়ি মাকে সময় মতো খাবার খেতে দেয় না, যার ফলে সুরভি দেবী কোনো রকমে এক একদিন কষ্ট করে রেস্টুরেন্টে যায় আর সেখান থেকে কোনো রকমে খাবার খেয়ে বাড়িতে ফিরে আসে। এমনই একদিন নেহা একদিন শপিং করতে যায়। শপিং করে মনে হচ্ছে খিদেটা আরো বেশি বেড়ে গেল। আমি বাড়িতে অবশ্য রান্না করে এসেছি, শাশুড়ি মা খাবার নিয়ে নিজেই খেয়ে নেবে, কিন্তু আমি তো আজকে খাবার খেতেই ভুলে গেছি। এক কাজ করি, আমি বরং রেস্টুরেন্ট থেকে খেয়ে নিই। এই বলে নেহা রেস্টুরেন্টে খেতে যাবে এমন সময় সেখানে সে তার শাশুড়ি মাকে দেখতে পায়। মা, আপনি এখানে বসে খাচ্ছেন যে? রেস্টুরেন্টের এত বেশি তেল মশলাযুক্ত খাবার দাবার খেলে আপনার তো শরীর খারাপ করবে। আমি তো আপনার জন্য বাড়িতে রান্না বান্না করে রেখে এসেছি, আপনি বাড়িতে না খেয়ে এখানে খাচ্ছেন কেন?
এমন সময় সেই রেস্টুরেন্টের মালিক অজিত বাবু এসে বলে, ও তাহলে আপনি ওই মাসিমার বৌমা? আপনি কি আপনার শাশুড়ি মাকে ঠিক মতো খেতে দেন না? উনি তো প্রায় প্রত্যেক দিনই আমাদের রেস্টুরেন্টে হুইল চেয়ারে বসে কষ্ট করে খেতে আসেন, আর ঠিকঠাক খাবারও খেতে পারেন না, খাবার দাবার নষ্টও তো প্রচুর করেন। এমন কথা শুনে নেহা খুবই লজ্জিত বোধ করে, কারণ সত্যি বিয়ের পর 1 মাস কেটে যাওয়ার পরও নেহা কখনো নিজে হাতে তার শাশুড়ি মাকে ঠিক মতো খাবার খেতে দেয়নি। তাই সুরভি দেবী বাধ্য হয়ে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে। আমি তো আপনার জন্য রান্না করে রেখে দিই, তারপরও আপনি কেন শুধু শুধু রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করেন? আসলে আমি একটু ঘুম কাতুরে, আমার একবার ঘুম পেয়ে গেলে আমার আর কোনো কিছু মনে থাকে না, তাই হয়তো আমি আপনাকে নিজে হাতে খেতে দিতে পারি না, কিন্তু আমি তো মনে করি আপনি নিজে খাবার বেড়ে খেয়ে নেন। আসলে আমি ভাবতাম আমি হ্যান্ডিক্যাপ বলে তুমি হয়তো আমাকে পছন্দ করো না। আসলে আমি নিজে হাতে খাবার দাবার ঠিক মতো বেড়ে নিতেও পারি না, তাই তুমি রান্না করলেও আমি কখনো ঠিক মতো খাবার নিয়ে খেতে পারিনি, তাই মাঝে মধ্যে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে নেহার খুবই খারাপ লাগে, তাই তখনই নেহা তার শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসে। নেহা সেদিন তার শাশুড়ি মায়ের জন্য 10 রকমের খাবার দাবার রান্না করে পরিবেশন করে। আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর যখন তখন এভাবে ঘুমিয়ে পড়বো না। আপনাকে আগে সময় মতো খাবার খেতে দেব, তারপর আমি ঘুমাবো। আমি আপনাকে কখনোই অবহেলা করিনি, শুধু আমার অতিরিক্ত ঘুমের কারণে আমি এরকম করে ফেলেছি। আপনি তো আমার মায়ের মতোই, আর প্রত্যেকটা বৌমারই শাশুড়ি মায়ের খেয়াল রাখা কর্তব্য। এরকম কথা শুনে সুরভি দেবী অত্যন্ত খুশি হয়। সেদিনের পর থেকে নেহা তার শাশুড়ি মাকে সময় মতো খাবার খেতে দেয়। সে আর কখনোই যখন তখন ঘুমিয়ে পড়ে না, আর সে সবসময় তার শাশুড়ি মায়ের ঠিক মতো খেয়াল রাখে। প্রিয়াঙ্কা, আমার রাহুলকে একদম পছন্দ নয়। ছেলেটাকে দেখেই আমার কেমন যেন অদ্ভুত মনে হয়। আমার ওকে ঠিকঠাক বলে মনে হয় না। তুই প্লিজ ওর থেকে দূরে থাকার চেষ্টা কর। তুই বেকার বেকার চিন্তা করছিস মৌমিতা। রাহুলকে দেখে যাই মনে হোক না কেন, ও এমনিতেই খুব ভালো, আর ও আমাকে খুব ভালো রাখবে। আমার ওকে ভালো মনে হয়েছে বলেই তো আমি ওর সঙ্গে আছি। রাহুল বলেছে উচ্চ মাধ্যমিকের পর ওর বাবার বিজনেস সামলাবে, আর তারপর আমরা বিয়ে করে নেব। বিয়ে এত তাড়াতাড়ি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 2-3 মাস পর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এইচএস দিয়ে কোথায় কলেজে ভর্তি হবি, চাকরি বাকরি করবি তা নয়, তুই বিয়ে করার স্বপ্ন দেখছিস? আরে বাবা, বিয়ে করে কি আমি পড়াশোনা করে ছেড়ে দেব বলেছি? রাহুল আমাকে বিয়ের পরেও পড়াশোনা করাবে বলেছে, আর ওর তো পড়াশোনা করতে ইচ্ছা করে না। জানিস, ওর বাবা খুবই বড় লোক, ওর পড়াশোনা না করলেও চলবে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ঠিকঠাক ভাবে দিস। মন দিয়ে পড়াশোনা কর, এখন বেশি এসবের দিকে মন দিবি না। আচ্ছা চল এবার ক্লাসে যাই। না রে, আমি এই ক্লাসটা করব না। রাহুল আমাকে এখনই মেসেজ করলো, ও আমাকে ক্যান্টিনে ডেকেছে, আমি ওর কাছে যাচ্ছি, তুই ক্লাস কর। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা এবং মৌমিতা দুজনেই ক্লাস 12 এর ছাত্রী ছিল। তারা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হওয়ার দরুন তারা তাদের মনে সব কথাই শেয়ার করত। প্রিয়াঙ্কা এবং মৌমিতা দুজনেই পড়াশোনাতে খুবই ভালো ছিল। নতুন স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তারা দুজনে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। এছাড়া তাদের জীবনে আর অন্য কিছুই ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে রাহুল নামের একটা ছেলে প্রিয়াঙ্কাকে ফলো করতে শুরু করে। রাহুল তাদের স্কুলেরই ছাত্র ছিল। একদিন প্রিয়াঙ্কা যখন লাইব্রেরিতে বই পড়তে ব্যস্ত ছিল, তখন রাহুল সেখানে আসে। হ্যালো প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? না সরি, আমি অচেনা কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। অচেনা বলেই তো চাইছি, প্লিজ আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করো, আমাকে তোমার খুব ভালো লাগে, ইউ আর সো বিউটিফুল। এখন এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই, যাও এখান থেকে। আমি এখন পড়াশোনা করছি, আমাকে বিরক্ত করো না। রাহুল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এইরকম ভাবে 1 বছর ধরে রাহুল প্রিয়াঙ্কার পেছন করতে থাকে। একদিন ভ্যালেন্টাইন ডের দিন রাহুল হাতে করে বেশ কয়েকটা গোলাপের গুচ্ছ এবং অনেকগুলো দামি দামি উপহার প্রিয়াঙ্কার জন্য নিয়ে আসে। রাহুল সকলের সামনে প্রিয়াঙ্কাকে প্রপোজ করে। আই লাভ ইউ প্রিয়াঙ্কা, আই লাভ ইউ সো মাচ, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো, কথা দিচ্ছি, আমি তোমার চোখে কখনো জল আসতে দেব না। এতদিন পর প্রিয়াঙ্কার মন গলে যায়। সে আর কিছুতেই রাহুলকে রিজেক্ট করতে পারে না। সে খুবই খুশি মনে রাহুলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে।
কয়েকদিন পর প্রিয়াঙ্কা মৌমিতাকে বলে, এই আমি না কালকে রাহুলের সঙ্গে সিনেমা দেখতে যাব। আমি খুব এক্সাইটেড। আমি এর আগে কখনোই সিনেমা হলে যাইনি। সিনেমা দেখতে যাবি মানে? কালকে তো আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে। তুই ক্লাস করবি না তাহলে? কালকে তো নন্দিনী ম্যাডাম প্রজেক্ট জমা নেবে। হ্যাঁ সে তো আমি জানি, আসলে আমার প্রজেক্ট কমপ্লিট হয়নি। ম্যাডামকে বলবি আমার না শরীর খারাপ, আর সেই জন্য আমি স্কুলে আসতে পারিনি। পরে আমি ম্যাডামের সঙ্গে কথা বলে নেব। দেখ প্রিয়াঙ্কা, এগুলো কিন্তু ঠিক নয়। তুই এখন পড়াশোনা করছিস, এগুলোর জন্য অন্য সময় আছে, এখন সঠিক সময় নয়। তুই কিন্তু নিজের ক্ষতি করছিস বলে দিলাম। এই তুই চুপ কর তো, সবসময় একই কথা বলতে থাকিস। আমার তো মনে হচ্ছে তুই আমার উপর হিংসা করছিস, কারণ রাহুল তোকে নয় আমাকে প্রপোজ করেছে। বন্ধু আছিস, বন্ধুর মতোই থাকবি। আমার আর রাহুলের মাঝখানে আসার চেষ্টা করবি না, ঠিক আছে? প্রিয়াঙ্কার কথা শুনে মৌমিতার খুবই খারাপ লাগে। সে আর কিছুই বলতে পারে না। প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়। এরকম ভাবে সেদিনের পর থেকে তারা দুজনে স্কুল বাঙ্ক করে কখনো পার্কে ঘুরতে যেত, আবার কখনো বা বড় রেস্তোরাঁতে খেতে যেত। এরকম ভাবে সময় কাটে। একদিন রাত্রিবেলা রাহুল প্রিয়াঙ্কার ঘরে জানালা দিয়ে তার ঘরের মধ্যে চলে আসে। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, তুমি এখানে কিভাবে এলে? ও মাই গড, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তুমি হোস্টেলের মধ্যে কিভাবে এলে বলো তো? কিভাবে এলাম কেন বলবো, তোমাকে সারপ্রাইজ দিতে এলাম। আজকে আমার ঘুম আসছিল না, তাই আমি এখানে চলে এলাম। আজ আমি সারা রাত তোমার সঙ্গে গল্প করব। প্রিয়াঙ্কা এবং রাহুল সেদিন সারা রাত একে অপরের সঙ্গে সময় কাটায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা যখন ক্লাস করছিল, তখনই হঠাৎ করে তার ভীষণ পরিমাণে বমি হয়। এই দেখে মৌমিতা খুবই ভয় পেয়ে যায়। মৌমিতা প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাক্তার প্রিয়াঙ্কা চেক আপ করার পর বলে, তোমরা স্কুলে পড়ো, ক্লাস 12 এর ছাত্রী প্রেগনেন্ট। এখনই পেশেন্টের বাবা মাকে ডেকে নিয়ে এসো, আমরা গার্জেনের সঙ্গে কথা বলতে চাই। এই কথা শুনে মৌমিতা খুবই ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা আতঙ্কে খুবই কান্নাকাটি করতে থাকে। এবার কি হবে মৌমিতা? আমার খুব ভয় করছে। মৌমিতা কোনো রকমে ডাক্তারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে কোনো রকম ভাবে প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। মৌমিতার বাবা মা খুবই ধনী ছিল, তারা অন্য শহরে থাকতো। মৌমিতা পড়াশোনার জন্য এখানে ঘর ভাড়া নিয়েই থাকতো। আর অপরদিকে প্রিয়াঙ্কা অনাথ ছিল, তার বাবা মা কেউই ছিল না। সে অনাথ আশ্রমেই মানুষ হয়েছিল। অনাথ আশ্রমের টাকা দিয়েই সে হোস্টেলে থেকে পড়াশোনা করছিল। এখানে প্রিয়াঙ্কার কেউ না থাকায় মৌমিতা তাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে এসেছিল। এখন কান্নাকাটি করে কি হবে? তুই একটু চুপ কর, আর ফোন কর তো ওই রাহুলের বাচ্চাটাকে। প্রিয়াঙ্কা রাহুলকে ফোন করলে রাহুল ফোন ধরে বলে, হ্যালো ডার্লিং, বলো কি করছো? তোমাকেই মিস করছিলাম আমি। ভাবছি আজকে রাতেও তোমার কাছে যাব গল্প করতে। রাহুল, আমি প্রেগনেন্ট, এবার কি হবে? প্রিয়াঙ্কার কথা শুনে রাহুল কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয়। প্রিয়াঙ্কা খুবই কান্নাকাটি করতে থাকে। মৌমিতা তাকে কোনো রকমে সান্ত্বনা দেয়। প্রিয়াঙ্কা সবকিছু ভুলে মন দিয়ে পড়াশোনা করবে বলে ঠিক করে। এরকম ভাবে 2 মাস কেটে যায়। ধীরে ধীরে প্রিয়াঙ্কার পেট ফুলতে শুরু করে। সে যখন স্কুলে যায়, তখন তার পেট দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। এই রিঙ্কি, কি ব্যাপার রে তোর পেট এত ফুলে যাচ্ছে কেন? আগে তো তুই খুবই স্লিম ছিলিস। আর বলিস না, উল্টোপাল্টা খাবার খাওয়ার জন্য এর ভুঁড়ি হয়ে যাচ্ছে। আমি সবসময় বারণ করছি, কিন্তু আমার কথা শুনছেই না। ও তাই? আমরা তো আবার সবাই ভেবে বসেছি যে প্রিয়াঙ্কা প্রেগনেন্ট। একে তো দেখে তাই মনে হচ্ছে। এভাবেই প্রিয়াঙ্কার বন্ধুরা সবাই তার উপর হাসতে থাকে। প্রিয়াঙ্কা এবং মৌমিতা ভেবেছিল যেভাবেই হোক তারা উচ্চ মাধ্যমিকটা ঠিকভাবে দেবে, কিন্তু সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। সে সারাদিন বাড়িতে থাকে আর একা একা কান্নাকাটি করতে থাকে। প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ রাহুল নিজেকে বাঁচানোর জন্য অন্য শহরে গিয়ে গা ঢাকা দিয়েছিল। তুই চিন্তা করিস না প্রিয়াঙ্কা, রাহুলকে আমি যে করেই হোক খুঁজে বের করবই। আমার একটা বন্ধু কিছুদিন আগেই পুলিশের চাকরি পেয়েছে, আমি ওকে সব বলবো। যেভাবেই হোক ও রাহুলকে খুঁজে বের করবেই, আর ওকে আমরা শাস্তি পাইয়েই ছাড়বো। এইভাবেই সময় কাটতে থাকে। প্রিয়াঙ্কা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে না। অন্যদিকে রাহুল অন্য শহরে গিয়ে বেশ শান্তিতেই জীবন কাটাচ্ছিল। সেখানে গিয়েও সে সুন্দর সুন্দর মেয়েদেরকে পটানোর চেষ্টা করতে থাকে।
একদিন সে একটা পার্কে বসেছিল, এমন সময় সেখানে একটা খুবই সুন্দর দেখতে মেয়ে আসে। মেয়েটির নাম ছিল পিয়ালি। এক্সকিউজ মি, তুমি কি আমাকে এই অ্যাড্রেসটা বলতে পারবে? অ্যাকচুয়ালি এই এলাকায় আমি নতুন এসেছি। আসলে আমি নতুন ফ্ল্যাট কিনেছি তো, কিন্তু অ্যাড্রেসটা ঠিকমতো খুঁজে পাচ্ছি না। রাহুল পিয়ালিকে একভাবে দেখতেই থাকে, কারণ সে দেখতে অপূর্ব সুন্দরী ছিল, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে মেয়েটি ভীষণ বড় লোক। ওয়াও, মেয়েটা তো দেখতে খুবই সুন্দর আর খুব বড় লোকও আছে মনে হয়। ওকে যেভাবেই হোক পটাতে হবে, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কোন অ্যাড্রেসটা দেখি আমি বলে দিচ্ছি। ও এটা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এভাবেই রাহুল ধীরে ধীরে পিয়ালিকে পটানোর চেষ্টা করতে থাকে। ওদিকে প্রিয়াঙ্কা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এই খবরটা চারিদিকে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। স্কুলে সকলে প্রিয়াঙ্কাকে নিয়ে সমালোচনা করতে থাকে। তাদের আশেপাশের পাড়া প্রতিবেশী সকলে প্রিয়াঙ্কা এবং মৌমিতাকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, তোমরা এখানে পড়াশোনা করবে বলে এসেছো? পড়াশোনা না করে তোমরা এসব করছো? তোমাদের মতো মেয়ে আমাদের এলাকায় থাকলে আমাদের বাকি মেয়েরাও নষ্ট হবে। আরে এত কথা বলে লাভ নেই, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো এখান থেকে। আর এই প্রিয়াঙ্কাকে এখান থেকে বের করে দাও। এই বেরিয়ে যা এখান থেকে। এই যে মৌমিতা, শোনো, তুমি যদি আমার ঘরে ভাড়া থাকতে চাও তাহলে এই মেয়েকে এখান থেকে তাড়াও, না হলে আমার ঘর খালি করে দাও। আমার বাড়িতে এই ধরনের নোংরামি আমি সহ্য করতে পারবো না। মৌমিতা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা কোনো কথা শুনতে চায় না। সবাই মিলে প্রিয়াঙ্কাকে এবং তার বাচ্চা মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা এবার কোথায় যাবে, কি করবে সেটাই ভাবতে থাকে। অন্যদিকে এরই মধ্যে রাহুল এবং পিয়ালির সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। পিয়ালি অনেক বড়লোক ঘরের মেয়ে হওয়ায় এবং সে দেখতে খুবই সুন্দরী হওয়ায় রাহুল একদিন পিয়ালিকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তোমাকে বিয়ে করতে চাই পিয়ালি। তোমার বাবাকে বলো না আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে। বিয়ে করে আমরা দুজন সুখে সংসার করব। আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম রাহুল, যে তুমি আমাকে কবে বিয়ের কথা বলবে। আমি তো বিয়ে করার জন্য আগে থেকেই রেডি। তাহলে কালকেই আমরা বিয়ে করছি। পিয়ালি রাহুলের সঙ্গে বিয়ে করার সমস্ত বন্দোবস্ত করে ফেলে। সে খুবই সুন্দরভাবে সেজে লাল বেনারসি পরে মাথায় ঘোমটা দিয়ে বিয়ে করতে চলে আসে। ওরে বাবা, তুমি এত কিছুর আয়োজন কখন করলে? তোমাকে দেখে তো একেবারে নতুন বউ বলে মনে হচ্ছে। এত বড় ঘোমটা দিয়ে আছো কেন? এখন কি আর এত বড় ঘোমটা কেউ দেয়? থাক, ঠিকই আছে। এরপর আমি একেবারে ফিল্ম স্টাইলে তোমার ঘোমটাটা খুলবো। কিছুক্ষণের মধ্যেই রাহুলের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে হয়ে গেলে হঠাৎ করেই রাহুল পিয়ালিকে পুলিশের পোশাক পরে সেখানে আসতে দেখে। এই দেখে রাহুল একেবারে চমকে ওঠে। পিয়ালি, কার সাথে বিয়ে করলাম আমি? আর তুমি এরকম পুলিশের পোশাক পরে কেন? পিয়ালি সেখানে এসে নতুন বউয়ের মাথা থেকে ঘোমটাটা খুলে দেয়। রাহুল তার বউকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা অন্য কেউ নয়, প্রিয়াঙ্কাই ছিল। কি প্রিয়াঙ্কা, তুমি এখানে কিভাবে? এসব কি হচ্ছে, কেউ আমাকে বলবে প্লিজ? তখনই সেখানে মৌমিতা এসে বলে, আমি বলছি, পিয়ালি একজন পুলিশ অফিসার, সেই সাথে পিয়ালি আমার খুবই ভালো বন্ধু। তুমি যখন প্রিয়াঙ্কাকে ধোকা দিয়ে এই শহরে পালিয়ে এসেছিলে তখন আমি জানতে পারি পিয়ালি এই শহরেই চাকরি করছে। তোমার ফটো আর ডিটেলস আমি পিয়ালিকে পাঠিয়ে দিয়েছিলাম। পিয়ালি তোমাকে নিজের জালে ফাঁসিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। না, এই বিয়ে আমি মানি না। আমি প্রিয়াঙ্কার সঙ্গে কিছুতেই সংসার করব না। এই কথা শুনে পিয়ালি রাহুলের গালে একটা থাপ্পড় মারে। সংসার করবি না মানে? এই বাচ্চাটা কার? তোর। তুই প্রিয়াঙ্কা জীবনটা শুধু শুধু নষ্ট করেছিস। প্রিয়াঙ্কা কত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করেছে শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। প্রিয়াঙ্কার সঙ্গেই তোকে সংসার করতে হবে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কার পড়াশোনার সমস্ত দায়িত্ব তোকেই নিতে হবে। সেই সাথে এই বাচ্চা মেয়েটাকে তোকেই মানুষ করতে হবে। আর তা না হলে তোর কাছে একটাই অপশন আছে, আমার সঙ্গে চল, তোকে জেলে দেব। রাহুলের কাছে কোনো উপায় না থাকায় সে প্রিয়াঙ্কাকে মেনে নেয়। রাহুল প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে নিয়ে যায়। রাহুলের বাবা মা খুবই ভালো মানুষ হওয়ায় সমস্ত কিছুর জন্য তারা রাহুলকেই দায়ী করে এবং প্রিয়াঙ্কা ও তার মেয়েকে ভালোমতো স্বীকার করে নেয়। রাহুল তার বাবার সঙ্গে বিজনেসের কাজে লিপ্ত হয়ে পড়ে। অন্যদিকে প্রিয়াঙ্কা আবার ক্লাস 12-এ ভর্তি হয়ে পড়াশোনা করা শুরু করে দেয়।